গোবিন্দ নিলয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রী অরবিন্দ অনুরাগীদের কাছে আজকের দিনটি একটি বিশেষ পবিত্র দিন। আজকে সিদ্ধি দিবস। সিদ্ধি দিবসের তাৎপর্য আমাদের বলবেন অভিজিৎ দা। এই উপলক্ষে সিদ্ধি দিবস উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এসরাজ বাদন পরিবেশনায় আমাদের খুব কাছের মানুষ সন্দীপ সেনগুপ্ত ও রঙ্গিত সেনগুপ্ত। সন্দীপ সেনগুপ্তর সঙ্গে আমি বাংলাদেশে গিয়েছি, অনেক স্মৃতি একসঙ্গে থেকেওছি। তালবাদ্যে সহযোগিতা করবেন অসিত ঘোষ। এখন অভিজিৎ দাকে অনুরোধ করছি তাৎপর্য ব্যাপারটি বলা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই পবিত্র দিনটি আমরা উদযাপন করবার জন্য সকলে এসে শ্রী অরবিন্দ নিলয়ে মিলিত হয়েছি। শ্রীমা এবং শ্রী অরবিন্দকে আমার প্রণাম নিবেদন করি। আজকে এই সিদ্ধি দিবসের গুরুত্ব সম্বন্ধে, সিদ্ধি দিবসের গুরুত্ব মানে শ্রী অরবিন্দের যে যোগ সাধনা করেছিলেন সেই সাধনার সিদ্ধি দিবস হিসেবে আজকের এই 24শে নভেম্বর দিনটি চিহ্নিত হয়ে আছে। এ সম্বন্ধে আশ্রমের সাধক A.B. পুরাণী তার লেখা আমি পাঠ করব, তার বঙ্গানুবাদ করব আমি। সিদ্ধি দিবসের গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1908-9 সালে শ্রী অরবিন্দ জেলের মধ্যে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন তার সাথে 24শে নভেম্বর 1926 সালের অভিজ্ঞতা মেলাতে হবে। শ্রী অরবিন্দ যখন পন্ডিচেরিতে আসেন তখন তাকে পথ হাতড়াতে হয়নি। তার পথ ছিল তার কাছে সুস্পষ্ট। মনের উপরে অতি মানস স্তর যে রয়েছে সে ব্যাপারে শ্রী অরবিন্দ বরাবরই সচেতন ছিলেন এবং 1920 সালে তিনি এই চেতনার নিচের স্তরে সফলভাবে আরোহণ করেন এবং তার সমস্ত গতিবিধি তিনি এই চেতনায় নিয়ে আসেন। এই অতিমানব সিদ্ধির লক্ষ্যে যখন জোর কদমে তপস্যা চলছে তখন যেন দিব্য বিধানে এই আধ্যাত্মিক কর্মে তার সাথে শ্রীমা নিবিড়ভাবে যোগদান করেন। 1928 সালের 15ই আগস্টের কিছুদিন আগে থেকে এবং তারপরে শ্রী অরবিন্দ অতিমানস ও মনের মধ্যে একটি সংযোগকারী সেতু হিসেবে অধিমানুষের ওপর জোর দিচ্ছিলেন। এটা শ্রী অরবিন্দের সান্ধ্য বৈঠকের কথাবার্তায় বোঝা যেত। 1926 সালের নভেম্বরের প্রথম দিকের সান্ধ্য বৈঠকে শুধু এই দিব্য চেতনার অবতরণের সম্ভাবনা ও তা কেমন ভাবে ঘটবে তার কথাই হতো। এই সান্ধ্য বৈঠকের আলাপচারিতা থেকে অনেক সাধকের এমন একটা মনে হতো যে এই চেতনার অবতরণ খুবই নিকটে। অনেকের আবার এমন ধারণা হলো যে আশ্রমের বাহ্যিক ও পরিকাঠামোরও পরিবর্তন হবে। সান্ধ্য বৈঠকের সময়ও আর নির্দিষ্ট রইল না।
শ্রী অরবিন্দ তখন উচ্চতর চেতনার অবতরণের ব্যাপারে নিজেকে গভীরভাবে ব্যাপৃত রাখছিলেন। তিনি অন্য কোনো কাজেই যেন কোনো সময় ব্যয় করতে চাইছিলেন না। যারা তার এই দিব্য উদ্দেশ্য জানত না, তারা বুঝতে পারত না কি গভীর নিষ্ঠার সাথে নিরন্তর তিনি কাজ করে চলেছেন। বাইরের লোক শ্রী অরবিন্দের এই বিশাল প্রচেষ্টা কতদূর সফলতা লাভ করবে সে ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছিল। এমনকি যারা ছিল শ্রী অরবিন্দের গুণমুগ্ধ ব্যক্তি এবং যাদের উচ্চ আশা ছিল তার আধ্যাত্মিক সফলতায়, তারাও হতাশ হয়ে পড়েছিলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, তবু তার কর্ম শুরু করার কোনো তাড়াহুড়ো শ্রী অরবিন্দের মধ্যে দেখা যায়নি। সান্ধ্য বৈঠকে শ্রী অরবিন্দ একদিন বলেছিলেন যে শরীর কোষগুলিকে দিব্য আলোকের দিকে তুলে ধরার জন্য তিনি প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর এ কাজে অচেতন স্তরের দিক থেকে প্রবল বাধা আসছে। যদি কখনো কেউ জানে যে কি অক্লান্ত পরিশ্রম তিনি করে গেছেন মানুষের জন্য, কেবল তখনই তার বোধগম্য হবে সাবিত্রীর সেই মহান উদ্ধৃতি, জগৎ জানে না এই জগতের তরেই তিনি দাঁড়িয়েছিলেন। উদ্ধৃতি শেষ। 1926 সালের নভেম্বরের গোড়ার দিকে ঊর্ধ্ব শক্তির চাপ অসহনীয় হতে লাগলো। অবশেষে সেই দিন এলো যে দিনটির জন্য শ্রীমা বহুকাল থেকে অপেক্ষা করছিলেন। এলো 24শে নভেম্বর। সূর্য প্রায় অস্ত গেছে। সকলকেই শ্রীমা খবর পাঠালেন তারা যেন শীঘ্র যে বারান্দায় ধ্যান করা হয় সেখানে এসে জড়ো হন। সন্ধ্যা 6টার মধ্যে প্রায় সবাই এসে গেল। প্রায় 45 মিনিট ধ্যান হলো। অতঃপর একে একে শিষ্যরা মাকে প্রণাম করল। শ্রী অরবিন্দ ও শ্রীমা সকলকেই আশীর্বাদ করলেন। যখনই কোনো শিষ্য মাকে প্রণাম করছিল, তখনই মায়ের পেছনে শ্রী অরবিন্দ তার ডান হাতখানা রাখছিলেন, যেন শ্রীমায়ের মাধ্যমেই শ্রী অরবিন্দ সেই শিষ্যকে আশীর্বাদ করছিলেন। আশীর্বাদ পর্বের পর আবার স্বল্প সময়ে ধ্যান হলো। এই ধ্যান ও আশীর্বাদ চলাকালীনই অনেকের অনেক স্বতন্ত্র অভিজ্ঞতা লাভ করল। যখন সব পর্ব শেষ হয়ে গেল, তখন সবাই অনুভব করলো তারা যেন দিব্য স্বপ্ন থেকে জেগে উঠেছে। তখন তারা আরো অনুভব করলো বিশালতা, কাব্য ও পূর্ণ সৌন্দর্য। এটা নিশ্চিত যে ঊর্ধ্ব চেতনার হায়ার কনসিয়াসনেস পৃথিবীতে অবতরণ করল। শ্রী অরবিন্দ শ্রীমা ঘরের ভেতরে চলে গেলেন, আর তখনই দত্তা নীরবতা ভঙ্গ করে বলে উঠল, ভগবান আজ পৃথ্বী চৈতন্যে নেমে এসেছেন। 24শে নভেম্বরকে শ্রীমা শ্রী অরবিন্দের জন্মদিনের মতোই গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কেননা ওই দিনেই ঊর্ধ্ব শক্তি পৃথিবীতে অবতরিত হলো। এই দিন শ্রী অরবিন্দ শ্রীমায়ের উদ্দেশ্য সফলতার এক ধাপ বিজয়ের দিন। পরবর্তীকালে শ্রী অরবিন্দ লিখলেন, 1926 সালের 24শে নভেম্বরের ঘটনা হলো এই দিনে শ্রীকৃষ্ণ চেতনার পৃথিবীতে অবতরণ। পাঠ শেষ হলো। এবার অধ্যাপক সন্দীপ সেনগুপ্ত
বাদন শুরু করবেন এবং তার সঙ্গে তার পুত্র রঙ্গিত বাজাবেন। তাদের আমি আহ্বান করছি তাদের অনুষ্ঠান শুরু করবার জন্য। নমস্কার।
চারিদিক সুরের মূর্ছনায়ন ভরে গেছে। তোমাদের ধন্যবাদ জানাবো না, মা এবং শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের যেন সুস্থ ও আনন্দে রাখেন। যদি কারো কিছু বলার থাকে সে বলতে পারেন। আজকের এসরাজ বাদন, দ্বৈত এসরাজ বাদন অনুষ্ঠানটি শেষ হলো। আমার মনে হয় সকলেই আমরা যারা এখানে উপস্থিত আছি এই পরিবেশনা আমরা সকলেই খুব উপভোগ করেছি। অধ্যাপক সন্দীপ সেনগুপ্ত তো হৃদয়ের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছেন। তিনি আগেও বাজিয়েছেন, তার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে অনুষ্ঠান করেছেন, তিনি আমাদের সুপরিচিত। কিন্তু রঙ্গিতও বাজিয়েছে, কিন্তু সকলের সঙ্গে এইভাবে তার বাবার সঙ্গে একই মঞ্চে যে বাজালো আজকে, সেটা দেখে খুব ভালো লাগছে। রঙ্গিত একসময় পাঠ্যক্রমে আমার ছাত্র ছিল, খুব চঞ্চল প্রকৃতির ছাত্র, যেমন হয়ে থাকে, হওয়ারই কথা ওই বয়সে। কিন্তু এই ধরনের বাদ্যযন্ত্রে পারদর্শিতা লাভ করবার জন্য যথেষ্ট অধ্যাবসায়ের প্রয়োজন, স্থিতধী হওয়া দরকার। তো সেগুলো দেখতে পাচ্ছি যে সে ধীরে ধীরে অর্জন করেছে এবং সে দক্ষতার সঙ্গে বাজিয়েছে এবং আশা করি ভবিষ্যতেও সে উত্তরোত্তর আরো ভালো বাজাবে এবং সকলের কাছে সে স্বীকৃতি পাবে, তার সাফল্য আসবে। তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর তার পিতা যিনি তাকে গড়ে তুলেছেন, তাকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য শেষ। আপনারা সকলে এসেছেন, আপনাদেরও সকলকে কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে শ্রী অসিত ঘোষ যিনি তবলায় সঙ্গত করলেন, তাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো। তালবাদ্য না হলে তো অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যেত, হতোই না। কাজেই সেটা আরও একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সকলকে শুভেচ্ছা জানাই, শুভরাত্রি জানাই। ধন্যবাদ।